শীতের কুয়াশা মাখা সকালে পাখিদের কুজন আর পরিবেশের গুঞ্জনের মাঝে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত শিমলিপাল টাইগার রিজার্ভ থেকে। উড়িষ্যা মানেই বাঙালির মনে পুরী কিংবা দারিংবাড়ি বা গোপালপুর, অথচ এইদিকে বালাসোর থেকে মাত্র 70 কিলোমিটার উত্তর পশ্চিমে আধুনিকতার ছোঁয়ার বহু দূরে ৭৫০ বর্গ কিলোমিটারের উড়িষ্যার এই গহীন অরণ্যে লুকিয়ে রয়েছে আকাশ ছোঁয়া সব পাহাড়, ঘন জঙ্গল, বড় বড় সব ঝর্ণা আর প্রকৃতির উদার করা সৌন্দর্যের মালিক শিমলিপাল জাতীয় উদ্যান। তাই আজ নিয়ে এলাম আমাদের এবারে শিমলিপাল ভ্রমণের রোমাঞ্চকর গল্পটা। তাহলে আসুন আজই করি সেই গল্পের শুরু, আর আজই করি শেষের সন্ধিটা। আমাদের এবারে শিমলিপাল ট্যুরটি শুরু হচ্ছে হাওড়া শালিমার থেকে, আর এই যাত্রায় আমরা বেছে নিয়েছি সকাল ৯:১৫ শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসকে। ঘড়ির কাঁটা কিন্তু এখন সকাল ৯:১৫, আর আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস কিন্তু তার নির্দিষ্ট সময় ছেড়ে দিল তার গন্তব্য অর্থাৎ পুরীর উদ্দেশ্যে। তবে আমাদের কিন্তু গন্তব্য বালাসোর, যেটা আমরা কিন্তু নেমে যাব প্রায় দুপুর ১টা নাগাদ। আর এই যাত্রাপথে এই চা বিরতির মাঝেই দেখা হয়ে গেল আমার ৩জন খুব চেনা মানুষের সাথে, ট্যুর প্ল্যানার ব্লগ ইউটিউব চ্যানেলের অভিব্রতদা এবং অহনাদি। আর এই হলো লেট স্টার্ট উইথ অরূপ চ্যানেলের অরূপদা। তাই আড্ডা দিতে দিতে প্রায় নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা পর ১:১৫ নাগাদ আমরা পৌঁছে গেলাম উড়িষ্যার বালাসোর স্টেশনে। নির্দিষ্ট সময়ে প্রায় আধা ঘন্টা তারও বেশি লেটে আমরা কিন্তু নামলাম এই বালাসোর স্টেশনে। এরপর তোমাদের শিমলিপাল যাওয়ার জন্য এখান থেকে নিতে হবে হচ্ছে গাড়ি, আর আমাদের যে রিসর্ট আগে থেকে শিমলিপালের জন্য বুক করা রয়েছে সেখান থেকেই আসছে গাড়ি, অলরেডি এসে গিয়েছে। তো চলো গাড়িতে উঠি, তারপর আজ কাল গোটা দুটো দিন শিমলিপালের দারুণ মজা হবে। আমরা দিগম্বরদার গাড়িতে যাচ্ছি। ছেনাপোড়া কোথায় পাওয়া যায় জিজ্ঞাসা করে চিপস খেতে খেতে। দিগম্বরদার গাড়িতে চেপে এখন আমাদের ১.৫ ঘন্টা লম্বা পথ পাড়ি দিয়ে পৌঁছে যেতে হবে শিমলিপাল জঙ্গলে। আর এবারে আমার সফর সঙ্গী ৪ জন, যাদের সাথে তোমাদের পরিচয় করিয়েছিলাম বিগত কাসোল এবং ক্ষীরগঙ্গা ট্রিপে। আর আমাদের এই যাত্রাপথেই কখনো ইমামি জগন্নাথ মন্দির দর্শন করে, আবার কখনো বা বুড়িবালাম নদীকে দেখতে দেখতেই শহরকে পিছনে ফেলে শীতের দুপুরে মিষ্টি রোদ গায়ে মেখে আমাদের গাড়ি দুর্বার গতিতে ছুটে চলল তার আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আর দেখতে দেখতেই দুপুর ৩টে নাগাদ আমরা পৌঁছে গেলাম শিমলিপাল জঙ্গলের প্রবেশদ্বার পিথাবোতা গেটের সামনে। তো আমাদের শিমলিপালের যে রিসর্ট সেটা কিন্তু একদম যে পিথাবোতা গেট তার ভেতরে, মানে ফরেস্টের মধ্যেই। তো আমাদের কিন্তু আজকেই ওই জন্য একদম গাড়ি সব চেক ইন করিয়ে আমাদের ভেতরে ঢুকে যেতে হলো। শিমলিপালের বাইরেও কিন্তু রয়েছে প্রচুর হোটেল এবং রিসর্ট, তোমরা সেখানেও থাকতে পারো। চারিদিকে বড় বড় পাহাড় বেষ্টিত ঘন জঙ্গলের মাঝেই আমাদের এবারের আস্তানা এই শিমলিপাল ইকো কটেজ। আমাদের রিসর্টটা যতটা সুন্দর ঠিক ততটাই সুন্দর এখানকার খাওয়া দাওয়াও। তাই ঝটপট শেষ করলাম আমাদের প্রথম দিনের দুপুরের লাঞ্চটা। সকাল থেকে একটা লম্বা জার্নির পর মূলত আজকের দিনটা আমাদের কাছে বিশ্রাম দিবস। हमारे पास 3 कॉटेजेस हैं जिनका प्राइस है 3500 पर नाइट, और एक फैमिली रूम है जिसका कॉस्ट है 6000, और एक 2 स्ट्रक्चर टेंट है जिसमें 3 पर्सन्स रह सकते हैं, उसका कॉस्ट है 2400, और एक 2 कैंपिंग टेंट है जिसमें 2 पर्सन रह सकते हैं, उसका कॉस्ट 1200। আর এভাবেই কেটে গেল সন্ধ্যেটা। রাতের ডিনার দিয়ে শেষ হলো আমাদের ট্যুরের প্রথম দিন। গুড মর্নিং ফ্রম শিমলিপাল উড়িষ্যা।
কাল রাত্রে কিন্তু যথেষ্ট ঠান্ডা ছিল এখানে, আর আজ সকালে কিন্তু হেভি ঠান্ডা। একটু পরেই আমরা বেরিয়ে যাব হচ্ছে শিমলিপালের যে জঙ্গলে যে সাফারি তার জন্য। তো তার আগে আমাদের জাস্ট ইকো কটেজ থেকে জাস্ট 2-3 পা আসতেই এই নদী, পিছনে ছোট্ট একটা নদী সুন্দর, আর তার ওখান দিয়ে হচ্ছে সূর্যোদয়। চলো রেডি একদম হয়ে গেছি, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। গতকালই আমরা অনলাইনে এই টাইগার রিজার্ভের পারমিশন করিয়ে নিয়েছিলাম, তাই সকাল সকাল তৈরি হয়ে আমরা এখন চললাম সেই পিঠাবোটা গেটে, কারণ এবার যে আমাদের জঙ্গলে এন্ট্রি করার পালা। শিমলিপাল টাইগার রিজার্ভের এই সাফারিতে জিপসির বদলে ব্যবহার করা হয় 12 সিটের বোলেরো কিংবা ম্যাক্স। পিঠাবোটা গেটে এন্ট্রি করিয়ে আমরা নিয়ে নিলাম একজন সুদক্ষ গাইড, যে আমাদের গাইড করিয়ে পুরো জঙ্গলটা ঘুরিয়ে দেখাবে। সকাল 8:30 আর আমাদের মোটামুটি সমস্ত কিছু ডান, চেক ইন করে নিয়েছি। আর সমস্ত কিছু ব্যাগপত্র তোমরা দেখলেই, এখানে কিন্তু সমস্ত কিছু চেক হয় যাতে তোমরা জঙ্গলের মধ্যে কোনো রকম মাংস, অ্যালকোহল কিংবা প্লাস্টিক না নিয়ে যেতে পারো। তো সমস্ত কিছু করিয়ে আমরা কিন্তু ঢুকে গেলাম জঙ্গলের মধ্যে। আর এখানে দেখো আমাদের দেওয়া হয়েছে কাউন্টার থেকে একটা ব্যাগ, আর তোমাদের যত রকমের ট্র্যাশগুলো আছে, মানে যা যা কিছু তোমরা ফেলবে সব কিন্তু এই মানে বাইরে কোথাও ফেলো না, সব এই ব্যাগের মধ্যে ফেলো, আবার নিয়ে এসে তোমরা ঠিকঠাক ডাস্টবিন বা কোনো জায়গাতে ফেলে দিও। যাত্রা শুরু করার 5 মিনিটের মধ্যেই আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম চেকপোস্ট তারাজড়ি। আর সেই চেকপোস্ট পার করেই আমাদের গাড়ি পাহাড়ি রাস্তা ধরে ঘন জঙ্গলের মধ্য দিয়ে উঠতে শুরু করলো প্রায় 3000 ফুট উঁচুতে। জঙ্গলে ঘেরা পাহাড়ি সর্পিল পথের মধ্য দিয়ে গাড়ি এসে এবার থামলো আমাদের যাত্রাপথের দ্বিতীয় চেকপোস্ট ভজমে। শীতের কুয়াশা মাখা সকালে পাখিদের কুজন আর পরিবেশের গুঞ্জনের মাঝে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত শিমলিপাল টাইগার রিজার্ভ থেকে। 750 বর্গ কিলোমিটার এই বিস্তীর্ণ টাইগার রিজার্ভের মধ্যে রয়েছে প্রচুর গাছ, তার সাথে আপনার যদি ভাগ্য থাকে ভালো তাহলে দেখা পেতে পারেন বাঘের, তার সাথে তো রয়েছে বিভিন্ন বন্যজন্তু। তাহলে চলুন আজকের গল্পটা শুরু করা যাক এই শিমলিপাল টাইগার রিজার্ভ থেকে। বলে রাখা ভালো, এই অঞ্চলে লাল রেশমতুলা গাছের প্রাচুর্য থেকেই এখানের নাম হয় শিমলিপাল। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, আমরা কিন্তু এখনো চলেই যাচ্ছি শিমলিপালের জঙ্গলের একদম মাঝখানের দিকে। আমাদের প্রথম যে গন্তব্য ওই জোরান্ডা ওয়াটারফলসে। ভাই সাহ, মানে এখানকার জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাটা দুর্দান্ত, মানে অসাধারণ, এক একটা ট্রেল যা আসছে দেখবার মতন। তবে এখনো অবধি কিন্তু আমরা কোনো ওই জন্তুর দেখা পাইনি। দুদিকে আমাদের কড়া নজর রয়েছে, আমার তো রয়েছে, আর পিছনে যারা রয়েছে সায়ন্তন দা, সঞ্চিতা দি আর পায়েল দি, পিছনে আমাদের গাইড দা, নাম যেন কি, ভানুপ্রতাপ দা। গাড়িতে যেতে যেতেই আমরা একটা এই পিছনে কাঠের পুলটা যেটা দেখলে ওখানে নামলাম। দুর্দান্ত লাগছে চারিদিকটা, দেখো আমার। আর কলকাতার এত কাছে এত সুন্দর একটা জায়গা, তার সঙ্গে আবার টাইগার রিজার্ভ, পাড়াবাড়ি মাস্ট রেকমেন্ডেড জায়গাটা। আর এসবেরই মাঝে আমাদের যাত্রা শুরুর প্রায় 2 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম গন্তব্য জোরান্ডা ওয়াটারফলস। জায়গাটা বেশ সুন্দর, দূরে চারিদিকে বড় বড় পাহাড় আর ঘন জঙ্গলে ঢাকা। তারই মাঝে জোরান্ডা জলপ্রপাতের শ্বেত শুভ্র জলধারা এক লহমায় 181 মিটার উপর থেকে নিচে ঝরে পড়ছে। আর সেসব দেখার জন্যই এখানে রয়েছে 2টি সেলফি পয়েন্ট। যে জোরান্ডা এই যে ধরে আছে পাহাড় থেকে জোরো, আর এখান থেকে লোকাল ভাষা পানিকে দা বলেন। আচ্ছা, সেই মিশে কিনা জোরান্ডা হয়। দুটো জায়গা রয়েছে এখানে এই ঝর্ণাটাকে দেখবার জন্য, দুটো হচ্ছে সেলফি পয়েন্ট। বাট আমি প্রত্যেককে বলবো কিন্তু খুব সাবধানে ছবি তুলবে, কারণ জায়গাটা খুবই এবড়ো খেবড়ো, তো তাই ছবি তুলতে গিয়ে কিন্তু পড়ে যাওয়ার চান্স প্রবল রয়েছে। তো এই জিনিসটা মাথায় রেখো। আর জায়গাটা দুর্দান্ত, পুরো গাছে ঘেরা। এগুলো কি গাছ? শাল গাছ। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আর হালকা করে লাড্ডু আর চকলেট দিয়ে পেট পুজো সারার পর
আমরা এরপর বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তবে যেতে যেতেই দেখি একটা জায়গায় নদীর ধারে বেশ অনেকজন মিলে পিকনিক করছে। জায়গাটা বেশ সুন্দর, একটা ছোট্ট খরস্রোতা নদী, তার দুদিকে আবার ঘন জঙ্গল। বেশ কিছুটা সময় আমরা এখানে কাটিয়ে দিলাম। ভারতের বিভিন্ন জাতীয় উদ্যান কিংবা অরণ্যের সাথে এই শিমলিপাল টাইগার রিজার্ভের ভিন্নতা অনেক, কারণ এই জঙ্গলে হিংস্র সব বন্যজন্তুর পাশাপাশি বাস রয়েছে প্রায় 21টি গ্রামের 50,000 মানুষের। বর্তমানে আমরা এখন যাচ্ছি বরাহপানি জলপ্রপাত দেখতে। তার আগেই আমরা এখানে দেখলাম এরকম একটা প্রত্যন্ত গ্রাম, অসাধারণ সুন্দর। এখানে কোনো নেটওয়ার্ক নেই, কোনো আধুনিকতার ছোঁয়া নেই, সেরকম একটা জায়গাতেও কিন্তু দেখলাম একটু আগেই পিছনে একটা হাই স্কুল, এমনকি হোস্টেলও রয়েছে যেখানে প্রচুর ছেলেমেয়ে কিন্তু পড়াশোনা করছে। এরকম জায়গায় এরকম একটা দারুণ উদ্যোগ আমি তো আগে কোনোদিন দেখিনি, তাই তো শান্তনদা? একদম। আর টাইগার রিজার্ভের মধ্যে, গ্রামটা কিন্তু টাইগার রিজার্ভে, তার মধ্যে বাচ্চাদের জন্য একদম স্কুল, খুব ভালো লাগলো দেখে। শিমলিপালের এই সাফারির নির্দিষ্ট একটা কোনো গন্তব্য নেই, যেন পুরো যাত্রাপথটায় একটা কাহিনী। অজানা এক শিল্পীর তুলির টানে ফুটে উঠেছে এই গোটা গ্রাম, গোটাই অরণ্য। কোথাও ঘন শালের অরণ্য, আবার কোথাও বা সুদূর বিস্তৃত তৃণভূমি। এই দৃশ্য দেখে কখনো কখনো মনে হতেই পারে যেন আপনি পৌঁছে গেছেন খাস আফ্রিকায়। তো আমরা কিন্তু এখন পৌঁছে গিয়েছি আমাদের পরবর্তী গন্তব্য, আজকে সব থেকে ইন্টারেস্টিং। আর এটা কিন্তু ভারতের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত, নাম হচ্ছে বড়ই পানি। হিন্দি ভাষায় দড়িকে বলে রাশি, উড়িয়া ভাষায় দড়িকে বলে হচ্ছে বড়ই। আর জল দড়ির মতোই জল নামে বলে নাম হচ্ছে বড়ই পানি। ঠিক বলেছি তো? একদম ঠিক বলেছি। চলো। এই সূত্রে বলে রাখি 217 মিটার উচ্চতা বিশিষ্ট ভারতের এই দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত কিন্তু একটি দ্বিস্তরীয় জলপ্রপাত, যার বর্ষাকালের রূপ কিন্তু একেবারে অন্যরকম। তো বড়ই পানি জলপ্রপাতের এখানে এসে যেটা ফেমাস, মানে সায়ন্তনদা বললো এখানে নাকি অনেক ভিডিওতে আগে দেখেছে যে শাল পাতায় চিকেন পোড়া। তো চলো, এই 30 টাকা এক বাটি খাওয়া যাক। দেশি মুরগি শালপাতায় র্যাপ করে পুড়িয়েছে, ওপর থেকে বিট নুন, জিরে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। ফার্স্টে একটা সেই পোড়া, মানে এটাকে যে ভালো করে পুড়িয়েছে তার পুরো ফ্লেভার রয়েছে। এরকমই কোনো একজন বদনসিব এখন আমাদের প্লেটে। কত দাম? কত দাম? 10 টাকা। কি বলে এটাকে? আমরা ওনা বলেন। ওড়া? ওনা ওনা। উড়িয়াতে বলে ওড়া, হিন্দিতে বলে আমলা, আর বাংলায় বলে আমলকি। যাই হোক, খুব ছোট্ট একটা বাচ্চা তোমরা দেখলে বিক্রি করছিল। তো এক প্যাকেট মানে এক পাতা বিক্রি করলো 10 টাকায়। তো খেলাম, বেশ ছোটো ছোটো কিউট কিউট দেখতে, আর খেতেও কিন্তু বেশ। একটু নুন হলে জমে যেত ব্যাপারটা। বটির মতন রয়েছে। এদিকে তো বিক্রি হচ্ছে শালপাতা পোড়ায় চিকেন, কিন্তু এইদিকে কি বিক্রি হচ্ছে? হাড়িয়া। হাড়িয়া হাড়িয়া খাচ্ছ? হাড়িটা রাইস বিয়ার আছে। সোজা হচ্ছে শিমলিপাল দুর্গা হোটেল। এটা ঠিক বড়ই পানি জলপ্রপাত দেখে আমরা যাচ্ছি এখন খেতে। তার থেকে ঠিক ডান দিকে এই জায়গাটা, যারা হাড়িয়া বা ওই মাংস, যেটা ওই শালপাতা মোড়ানো মাংস খেতে চাও সায়ন্তনদার মতো, ট্রাই করতে হবে, তাই তো? মাস্ট ট্রাই। এটা আমরা বড়াই পানিতে যেটাতে খেলাম তার থেকে এটা 1.5 গুণ ভালো খেতে। না, মেন ব্যাপার হচ্ছে ওটা ঠান্ডা হয়ে গেছিলো, এটা একদম গরম গরম দিচ্ছে, সেরা। এর আগে যেখানে আমরা ওই হাড়িয়া বা ওই শালপাতায় মোড়া চিকেন খেলাম, সেখানে বেশ কয়েকটা প্রাইভেট হোটেল রয়েছে, তবে এইটা হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি বড়ই পানির। তো আর পাশে আমার ঠিক বাঁ দিকে রয়েছে বড়ই পানির থাকার জায়গা। এটা কিন্তু এখানকার গভর্নমেন্টের থাকা, ঠিক আছে? ওদের ওয়েবসাইট থেকে এটা বুকিং হয়, আমি দেখাবো ওই জায়গাটা। আর এইটার কিন্তু কুপন কাটতে আগে থেকে, মানে যখন তুমি ওই জঙ্গলে ঢোকার পারমিশন করাবে তখনই কিন্তু এইটার পারমিশনও ওখানে করিয়ে নিতে হয়। এসে জাস্ট কুপনটা দেখিয়ে ননভেজ না ভেজ সেটা আগে থেকে ডিসাইড করা থাকে, আর অপশানে যখন এই কুপনটা কাটা হয় তো সেরকম অনুযায়ী তোমরা খাবার পাবে। চলো দেখাই কি কি রয়েছে। সকাল থেকে ঘুরে ঘুরে আমরা সকলেই ক্লান্ত,
তাই দুপুরে জমিয়ে দেশি মুরগির ঝোল আর ভাত দিয়ে পেট পুজো সেরে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য ছাহালার সল্ট পিট দেখতে। আমরা সকাল থেকে তো কিছু দেখতে পাইনি বাঁদর ছাড়া, তো সেখানে কিছু জীবজন্তু দেখার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ বিকাল হয়ে আসছে, বিকালের টাইম আর একটু ভোরের দিকের টাইমে জীবজন্তু কিছুটা দেখা গেলেও দেখা যেতে পারে এমনটা মানে জঙ্গলে অনুমান করা হয়। তো দেখা যাক, এখানে একটা চেক পয়েন্ট রয়েছে, চেক পয়েন্ট ক্রস করে আমরা পৌঁছে যাবো সেখানে। আমাদের এই দাদা কিছুদিন আগে ঠিক এই জায়গাটাতেই দেখেছিল হচ্ছে বাঘ। কত মাস আগে ওটা? হয়ে যাবে 2 महीना 3 महीना हो जाए। 2 मास 3 मास आगे। 2 मास, हाँ। तार माने एखाने बाघ আছে। अच्छा, जितने भी कोरिया है ना, हाँ, वो सिर्फ 27% मतलब कोरिया छोड़ा है। अच्छा अच्छा दिया है, अच्छा। लेकिन टोटल जगह दिया नहीं है अभी तक, लेकिन कोरिया बहुत बड़ा है। अच्छा, कितना दिन लगता है पूरा जंगल घूमने में? जंगल घूमने में तो 1 महीना भी लग जाता है। अच्छा, लेकिन सब जगह गाड़ी नहीं जाएगा ना, पैदल जाना होगा। हाँ हाँ, বাপ রে বাপ। কিন্তু আমাদের মানে এর জঙ্গলের মধ্যে একটা ক্রোকোডাইল প্রজেক্ট রয়েছে, যেটা আগেও খোলা ছিল, কিন্তু আমাদের মতো কিছু টুরিস্ট সেই ক্রোকোডাইলদের কাছে গিয়ে মানে কুমিরদের পাথর মারতো, এই করতো, এই জন্য না সরকার ওটা বন্ধ করে দিয়েছে। তো ঠিকই করেছে, বন্ধ করেছে, কারণ টুরিস্টরা নিজেরাই নিজেদের এই ঘোরার জায়গাগুলো বন্ধ করছে। তারপরে এই কিছু কিছু পোর্শন আমরা এখন ঘুরছি, ম্যাক্সিমামটাই এখন কিন্তু বন্ধ। আর এসবের মাঝেই আমরা পৌঁছে গেলাম আমাদের শেষ গন্তব্যে, অর্থাৎ ছাহালার সল্ট পিটে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি আজকে আমাদের শেষ গন্তব্যে, ছাহালা। এটা একটা মানে সল্ট পিট, যেটা আমরা আগেটা বললাম। তো আমরা যখন ঢুকলাম তখন ঠিক এই জায়গাটাতে বেশ কিছু হরিণ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বড় লেন্স লাগানো ছিল না তখন সেই মুহূর্তের জন্য। তবে যখন লাগিয়ে নিয়ে এলাম ততক্ষণ আর নেই। আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই ওপেন ওয়াচ টাওয়ার মতো। তারপরে সে তুমি কি দেখেছো সায়ন্তনদা হরিণগুলো? দেখেছি, বাট মানে ভেতরে চলে যাচ্ছে, স্পষ্ট না। আমরা তো কিছু দেখতেই পাইনি। যাই হোক, নুন দেওয়া থাকে ওই ওই এই জায়গাগুলোতে, জঙ্গল থেকে বেরিয়ে প্রাণীরা এখানে এসে নুন বা মিষ্টি জল এগুলো খেতে আসে। দেখলাম এখানে একটা দোকানে ভাজা হচ্ছে গরম গরম পেঁয়াজি। বহুতে বাড়িয়া, আলু আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে, আর এটা কারি পাতা আছে। তাই চা আর পেঁয়াজি খেয়ে মন খারাপকে সাথে করেই ছাহালাকে বিদায় জানালাম। আর এখন আমরা জঙ্গলে যে অংশ দিয়ে যাচ্ছি সেই অংশে মূলত হরিণদের বাস, তাই উৎসুক চোখে আমরা তাকিয়ে আছি দুটো দিকেই। আর ঘটনাটা ঘটলো ঠিক এমন সময়। দিনের শেষে ফিরতি পথে মানে বাঘ, হাতি এগুলো না দেখতে পেলেও হরিণের দেখা মিলেছে। তবে আর একটু মানে জাস্ট 1 মিনিট আগে যদি আমরা জায়গাতে পেরোতাম আরও ভালো কিছু তোমাদের দেখাতে পারতাম। পুরো দুটো হরিণ, একটা হরিণই রাস্তা এপার থেকে ওপার দৌড়ে পেরোচ্ছে, ঢুকে গেল জঙ্গলে। সেই মোমেন্টটা আমরা দেখেছি, তোমাদের দেখো এখন তোমাদের দেখাচ্ছি স্ক্রিনে। তাই তোমাদের জন্য ক্যামেরা বন্দি করে ফেললাম তার পরের মুহূর্তগুলো। আস্তে 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 চলো, আস্তে চলো, চলো চলো চলো, এগো এগো এগো। গায়েস, দিনের শেষে কিন্তু আমরা দেখতে পেলাম, দেখো দুটো হরিণ ঠিক রাস্তাটা ক্রস ওভার দৌড়ে পেরিয়ে গেল। সেই মোমেন্টটা আমরা দেখতে পাইনি। একটু এগো দাদা। হ্যাঁ, ঘড়ির কাঁটায় তখন বিকাল 5টা। পশ্চিম আকাশ জানান দিল এবার আমাদের জঙ্গল ছেড়ে ফেরার পালা। তবে এখনো যে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা রয়ে গেছিল বাকি। অন্ধকার নামতেই একেবারে জঙ্গলের রূপ পাল্টে গেল। নীরব নির্জন ঘন জঙ্গলের মাঝে কেবল আমরাই ছুটে চলেছি, আলো বলতে শুধু গাড়ির ওইটুকুই। তো চারিদিকে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলেছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। কিন্তু কখন যে পৌঁছাবো জানি না। এই সাফারির এটাই মজা, যদি তোমরা শীতকালে আসো সেই সকাল সকাল বেরোতে হবে, ফিরতে ফিরতে কিন্তু বেজে যাবে এরকম সন্ধে রাত। তো রাতের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা কিন্তু তোমরা পাবে এই শিমলিপালের সাফারিতে এলে। কখন বলতে কখন গাড়ির সামনে দিয়ে পেরিয়ে যায় বাঘ কিংবা চিতা। এরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা আমি কেন, আমার সাথে গাড়িতে আর যারা ছিল তাদেরও জীবনে প্রথম। সেদিন সন্ধ্যে 7টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম আমাদের শিমলিপালের রিসর্টে। আর বাকি সময়টুকু আজকে আমাদের রেস্ট, কারণ কাল সকাল হতেই আমরা বেরিয়ে পড়ব চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে। তবে সেই ভিডিও নিয়ে আসছি আগামী পর্বে। তাই এই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট না করে কোথাও যাবেন না। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।
উড়িষ্যার আরেকটা নতুন জায়গায়।